আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়, এত পেয়াদা বরকন্দাজ নিয়ে গিয়েও কি ডিম টমেটোর হাত থেকে নিষ্কৃতি পাবেন ডক্টর ইউনূস? এই বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 3 রাজনৈতিক দলের 4 নেতা, তার মধ্যে বিএনপির 2 জন, আর জামাতের 1 জন এবং এনসিপির 1 জন, মানে তার নিজের দলের 1 জন, এই 4 নেতাকে সঙ্গে নিয়ে আজ 21শে সেপ্টেম্বর রবিবার রাতে তিনি নিউ ইয়র্ক যাচ্ছেন জাতিসংঘের 80তম বার্ষিক সাধারণ সম্মেলনে অংশ নিতে। এই অংশ নিতে ইতিমধ্যে অধিবেশন শুরু হয়েছে 9 সেপ্টেম্বর, আজ থেকে 12 দিন আগে। তো মোহাম্মদ ইউনূস 12 দিন আগে কেন গেলেন না? বিদেশ সফরে যেমন প্রবল ঝোঁক ইউনূস মিয়ার, তাতে 12 দিন আগেই যেতে পারতেন, তাতে আরও কয়েকটা দিন দেশের বাইরে থাকা যেত এবং সেখানটায় কিছু আমেরিকার আনন্দ, যেটা তিনি মূল যেখানকার মানুষ, সেখানকার আনন্দ নিতে পারতেন। কিন্তু আজ 21শে সেপ্টেম্বর রাতে তিনি যাচ্ছেন, পৌঁছবেন কাল 22 তারিখ, থাকবেন 1 অক্টোবর পর্যন্ত, প্রায় 9 দিন, ঢাকায় ফিরবেন অক্টোবরের 2 তারিখ। 9 দিন ধরে ভারতের প্রধানমন্ত্রী যান, যেদিন যান সেদিন সেরেই 1 দিন পরেই আবার তিনি অন্য জায়গায় চলে যান, ফিরে আসেন। কিন্তু আমাদের ইউনূস সাহেব 9 দিন থাকবেন ওখানে। তার সফরসূচি যা জানা যাচ্ছে সেটা এরকম: ইউনূস 21শে সেপ্টেম্বর রাতে ঢাকা ত্যাগ করবেন এবং 22শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছবেন। 22 থেকে 29শে সেপ্টেম্বর 7 দিন তিনি খুব উচ্চ পর্যায়ে কিছু দ্বিপাক্ষিক ও সাইড ইভেন্ট, মানে মূল সম্মেলনের পাশে তিনি একটা কোনো কিছু আলোচনার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় থাকবেন। কাদের সাথে? অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, যদি অবশ্য তার সঙ্গে আলোচনা করার মতো রাষ্ট্রপ্রধান পাওয়া যায়। এ পর্যন্ত পাওয়া গেছে ওই পাকিস্তান আর 1টা কিংবা 2টো খুচরো দেশ, যেমন শুনেছি ডেনমার্কের সঙ্গে তাদের ওনার একটা সম্পর্ক আছে অন্য রকমের, আর এছাড়া ফিনল্যান্ড নাকি রাজি হচ্ছে তার সঙ্গে কথা বলবেন, তাদের রাষ্ট্রপ্রধানরা এসে তার সঙ্গে কথা বলবেন। তো এছাড়া অন্য কোনো বড় দেশের রাষ্ট্রপ্রধান তার সঙ্গে বৈঠকের প্রস্তাবে রাজি নন। রাজি না হওয়ার কারণ কি? কারণ বাংলাদেশে ইউনূস সরকারের মানবাধিকার সংক্রান্ত রিপোর্ট এবং এই বাংলাদেশ নামক একটা দেশ থেকে, একটা উঠতি দেশ যা দরিদ্র দেশ থেকে উন্নতিশীল দেশে পৌঁছে গিয়েছিল, তাকে এত অল্প সময়ে ডকে তোলার যে রেকর্ড তিনি সৃষ্টি করেছেন, সেই রেকর্ড দেখে কেউ আর তার সাথে তেমন আলোচনায় বসতে চাইছেন না। আজ থেকে 1 বছর আগে যেটা অনেকেই চেয়েছিলেন, যে আর এই যে ডকে তোলার রেকর্ড এবং মানবাধিকার সংক্রান্ত রেকর্ড যেটা তিনি তৈরি করেছেন তার এই 1 বছরের শাসনে, তা কিন্তু শেখ হাসিনার তার 15 বছরের শাসনেও সেটা করতে পারেননি। এই দেখুন না, আজ ইউনূস মিয়া যাচ্ছেন নিউ ইয়র্ক, যে কথা দিয়ে শুরু করেছিলাম, ডিম টমেটোর কথা, এইবার সেই প্রসঙ্গে আসে। আজ ইউনূস মিয়া যাচ্ছেন নিউ ইয়র্ক, আর আজই আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বাংলাদেশে মিডিয়ার ফ্রিডম নিয়ে, প্রেস ফ্রিডম নিয়ে উদ্বেগ জানিয়ে লিখেছে, 412 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে তাদেরকে হয়রানি করা হচ্ছে। বাংলাদেশে 39 জন সাংবাদিক গ্রেপ্তার। এই হিসাবটা অন্তত আমাদের হিসাবে, আমরা যে হিসাব পেয়েছি ওখান থেকে, তাতে ছোট বড় সাংবাদিক সব মিলিয়ে 100-র ওপরে সাংবাদিক তাদেরকে গ্রেপ্তার করা আছে। 100, সম্ভবত 142 জনের মতো একবার একটা খোঁজ নিয়েছিলাম। এরপরে
100 জনেরও বেশি সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং 300 জনের বেশি সাংবাদিকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার কথা জানা গেছে। কলিমুল্লাহ সাহেব, মঞ্জুরুল হাসান পান্না, তাদেরকে এরকম আটকে রেখে দেওয়া হয়েছে, ওই মানে বিনা বিচারে, প্রায় বিনা বিচারে তাদেরকে আটকে রাখা হয়েছে। কবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর তাদের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হচ্ছে, সে মামলাগুলো সব আবার হাসিনার আমলের যে মামলার বিরুদ্ধে বিরাট সব আন্দোলন হয়েছিল, সেই মামলাগুলো, সেই ধারায় এইসব মামলা দেওয়া হচ্ছে। তো ভারত ভিত্তিক সাংবাদিক সংগঠনগুলো ইউনূসের কাছে চিঠি লিখে বাংলাদেশি সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে অনুরোধ করেছে, ফলাফল যদিও শূন্য। তাছাড়া গত বছরের জুলাই বিপ্লব যে আসলে মার্কিনী ষড়যন্ত্র, সেই সত্য এখন এতটাই সারা দুনিয়া জেনে গেছে যে কোনো দেশ আর তার সঙ্গে আলোচনায় বসতে চাইছে না। এখন তাদের কাছে আর এই ইউনূসের পরিচয় শান্তির নোবেল জয়ী হিসেবে নয়, তাদের পরিচয় হচ্ছে বাংলাদেশকে অধঃপথে নিয়ে যাওয়ার জন্যে দায়ী যে শাসক, সেই শাসকের পরিচয়। জাতিসংঘ সাধারণ অধিবেশনে আগেই বলেছি বাংলাদেশের পক্ষে ইউনূস সাহেব ভাষণ দেবেন 26শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর তিনি রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু বিষয়ে, ওই যে সংখ্যালঘুর বিষয়টা বললাম, ওটাও সারা পৃথিবীতে অত্যন্ত সোচ্চার হয়ে গেছে যে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে ভয়ঙ্করভাবে। কোন সংখ্যালঘু? ধর্মীয় সংখ্যালঘুরা। এবং সেই পর্যায়ে জাতিসংঘ এখন একটা আলাদা আলোচনা সম্মেলন করতে যাবে, সেখানে 30শে সেপ্টেম্বর, সেখানে ইউনূস মিয়া সেখানে অংশ নেবেন। এরপর 1 অক্টোবর তার দেশে ফেরার বিমানে ওঠার কথা। ঢাকায় নামবেন 2রা অক্টোবর, যদি অবশ্য 1 অক্টোবর নিউ ইয়র্ক থেকে তিনি ফেরার বিমানে চাপেন, তবেই ফিরবেন। তার না ফেরার সম্ভাবনা নিয়েও বাংলাদেশের বিশেষ করে সোশ্যাল মিডিয়া, কারণ বাংলাদেশের যে মেন স্ট্রিম মিডিয়া সেটা এখন একেবারে কর্তা ভজা হয়ে গেছে, যাকে বলে, ইউনূসের কোলবালিশ হয়ে বসে রয়েছে। তো এমন যারা এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের যে প্রতিবাদী কণ্ঠস্বর, সেটাকে তুলে রেখে দিয়েছে সোশ্যাল মিডিয়ার এমন অনেকে আছেন যারা বলছেন ইউনূসের নাকি না ফেরার মতলব ছিল। না ফেরার মতলব মানে তিনি মুক্তি চাইছেন, সেটা যাতে করতে না পারেন তার জন্যে 3 প্রধান দলের ওই যে 4 বড় নেতা সঙ্গে যে গেছেন, সেটা ওই কারণেই তাদের যাওয়ার উদ্দেশ্য পালাতে নাহি দিব। আগেই বলেছি জাতিসংঘের অধিবেশন শুরু হচ্ছে 9 সেপ্টেম্বর। ইউনূস মিয়া 9 তারিখে না গিয়ে 12 দিন পরে 21 তারিখে যাচ্ছেন। নিজের পকেটের কড়ি না খসিয়ে রাজার হালে 12 দিন আমেরিকায় না থাকার লোভ যে তিনি সামলেছেন, সেটা আমাদের কাছে খুবই আশ্চর্যজনক ঘটনা। কারণ গত 13 মাসে তিনি এইটা নিয়ে বোধহয় 14 কিংবা 15 নম্বর বিদেশ সফর হবে তার। যাকে এবার অন্তত তিনি 12 দিন আগে যাননি, তার ফলে লাভ হয়েছে বাংলাদেশের, এক্সট্রা কয়েক কোটি টাকা বাঁচল। 12 দিন আগে গেলে খরচ তো আরও কয়েকশো টাকা হতো। তবে শোনা যাচ্ছে এবারের খরচ নাকি কম নয়। কেন কম নয় সে প্রসঙ্গে আসছে পরে। তবে অন্য দিক দিয়ে এবার নাকি 700 কোটি টাকার উপরে খরচ হবে, এই যে তার দলবল নিয়ে তিনি যাচ্ছেন সেই জন্যে। তো যাই হোক, তিনি যে 12 দিন আগে যাননি তাতে অনেকটা খরচ কমেছে। এবং অন্য দিক দিয়ে অবশ্য এতে বাংলাদেশের এক্সট্রা কয়েক কোটি টাকা বেঁচে গেছে, এটাও ঠিক 12 দিনের জন্যে। তবে অন্য দিক দিয়ে অবশ্য বড় রকম গচ্চাও যাচ্ছে দেশের, যেটা বলছিলাম। শুনছি এবার তার সঙ্গে নিরাপত্তা রক্ষীদের একটা বড় সড়ো দল যাচ্ছে। এত বড় দল সাধারণত কেউ নিয়ে যায় না, অন্য কোনো রাষ্ট্রপ্রধানরা, যেটা ওনার সাথে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া জানাচ্ছে ইউনূস সাহেব নিউ ইয়র্কে প্রচুর হেনস্থার শিকার হবেন দেশ শাসনে নিদারুণ ব্যর্থতার জন্য, দেশের সর্বনাশ করার জন্য। এবং
আমেরিকা শুধু নয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি ইতিমধ্যে জড়ো হয়েছে নিউ ইয়র্কে ইউনূসকে স্বাগত জানাবার জন্যে। ফুলের মালা কিংবা ওই ফুলের বোকে নিয়ে নয়, পচা ডিম এবং পচা টমেটো ছুঁড়ে, ওটাই হচ্ছে ওদেশের নিয়ম। ওদেশের নিয়ম ওইভাবেই, তারা জুতো টুতো ছোড়ে না, পচা ডিম ছোড়ে প্যাকেট ভর্তি করে নিয়ে আসে, পচা ডিম পচা টমেটো যাকে পছন্দ নয় তার দিকে ছোড়ে। এবং এই ছোড়াটা এবার নাকি ভয়ঙ্কর রকমে বাড়বে ইউনূস সাহেবের দেশের ওপরে। বেশি নিরাপত্তা রক্ষী নেওয়ার কারণ নাকি ওই ডিম টমেটো থেকে তাকে বাঁচাবার জন্যে। আর কারণ যাই হোক, নিউ ইয়র্কের অন্য কারণ যাই হোক না কেন, নিউ ইয়র্কের মলে এখন ডিম এবং টমেটো পাওয়া যাচ্ছে না নাকি এজন্যই সবাই বেশি করে কিনে ফ্রিজের বাইরে ফেলে রাখছে যাতে তাড়াতাড়ি পচে, কারণ না পচলে ঠিক জমে না ব্যাপারটা। অবশ্য শুধু নিরাপত্তা রক্ষীরাই যে ইউনূস সাহেবকে রক্ষা করবে তা নয়, রাজনৈতিক দলের নেতারাও যাচ্ছেন ডিম টমেটো ভাগাভাগি করে নিজেদের নিতে পারেন, যাতে ইউনূস সাহেবের ভাগে কিছুটা কম ডিম পচা টমেটো পড়ে। ওই যে সেই কথাই আছে না কবিতায়, 10 মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। তো ডিম টমেটো ভাগ করার জন্য আরো 4 জন যাচ্ছে। কিন্তু এই নেতাদের কি শুধু এইটাই যাওয়ার সঙ্গে নেওয়ার কারণ? না, আরো একটা কারণ আছে। একটা নয়, আরো একাধিক কারণ আছে, আসছি সেই প্রসঙ্গে। কি কারণ? যাতে ওই দলগুলোর সমর্থকরা, ওই বিএনপি, জামাত, এনসিপিরও কিছু দু এক পেজ থাকতেই পারে, দেশেই নেই তো বিদেশে কি থাকবে। তো যাই হোক, তাদের নেতাকে বাঁচাতে যদি ওই দলগুলোর সমর্থকরা মাঠে নামে, তাহলে ইউনূস সাহেব আবার অনেকটা বেঁচে গেলেন। তারা প্রতিরোধ গড়ে তুললে ইউনূস সাহেবের দিকে ডিম কম আসবে, পচা ডিম। আর তারা বাঁচলে, মানে এই নেতারা বাঁচলে বাঁচবেন মিয়া ইউনূস। এই বুদ্ধির খবর ওই নেতারা যে পাননি তা নয়, তারাও কিন্তু মনে মনে চাইছেন যে ইউনূস কিঞ্চিত পালিশ হোক, তাকে পালিশ করা হোক। বড় বার বেড়েছে, জামাতের কথা শুনছে না, বিএনপি ডিসেম্বরের মধ্যে ভোট চাইছে সেটা শুনছে না, ফেব্রুয়ারিতেও করবে কিনা তার ঠিক নেই। যাই হোক, তো তারাও চাইছে যে ইউনূস কিঞ্চিত পালিশ হোক। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বিনা খরচে এমন রাজকীয় ভ্রমণের সুযোগ ছাড়াটাও, সেটাও তো মুশকিল। তাছাড়া ট্রাম্প এবং সোরস সাহেব, ওই যে ডিপ স্টেটের জর্জ সোরস, তো তারা শেখ হাসিনা সরকারের পতন ঘটাবার কাজে এদেরই তো রেখেছিল, নিয়োগ করেছিল। এই বিএনপিকে, এই জামাতকে, ওই এনসিপি তখনও তৈরি হয়নি, কিন্তু লোকগুলো তো ছিল তার জন্যে। এবং আগামী দিনে আমেরিকার হয়ে যে কাজ তারা করবেন, অর্থাৎ ওই ষড়যন্ত্র এবং আমেরিকার হয়ে আগামী দিনে কাজগুলোর জন্যে তারা তো এইসব কিছু, তার একটা মোটা অঙ্কের পুরস্কারও নাকি দেবেন। এটা কিন্তু বাতাসে ভাসছে। এসব কথা একেবারে গুজব না হওয়ার সম্ভাবনাই বেশি। আমেরিকার সরকারি কর্তারা সবাইকে ডেকে পাঠিয়েছে বিশেষ কিছু কারণে। তার মধ্যে চট্টগ্রামের বন্দর আছে, হিউম্যান করিডর আছে, সেন্ট মার্টিনসের সঙ্গে দখল আছে, এর সঙ্গে আবার জাতীয় নির্বাচনের বিষয়টিও আছে। যেভাবে বিশ্ব জনমত প্রবল হয়ে উঠেছে, তাতে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হলে সে নির্বাচন মানবে না কেউ। সুতরাং আওয়ামী লীগকে নিতেই হবে নির্বাচনে। এই বিষয়ে একমত হওয়ার জন্য আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে কিভাবে তাকে আটকে দেয়া যাবে, এইসব ব্যাপারে পাঠ পড়াবে আমেরিকা। যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব, তিনি বলেছেন যে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়া হচ্ছে এটা দেখাতে যে নির্বাচনের অভিমুখে ইউনূস সরকারের যে যাত্রা, সেই যাত্রায় সব দল তার সঙ্গে আছেন। এখানেই প্রশ্ন আসছে যে কাকে দেখানো হবে? আমেরিকাকে দেখানো হবে, তাই তো? আমেরিকাকে দেখাতে হবে, সেই জন্যই ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এইটাই তো সবাই বলছে, যেটা আমেরিকার হয়ে কাজ করার জন্য এই দলগুলো যাচ্ছে। ইউনূস যে এবার প্রবল হেনস্থার শিকার হবেন, তার নানান সংকেত চারদিক থেকে মিলছে।
বাংলাদেশের সামাজিক মাধ্যমে ইউনূসের বিরুদ্ধে সমালোচনা রয়েছে, তবে এর মূল প্রেক্ষাপট গত বছরের ঘটনার সঙ্গে সব যুক্ত। 2024 সালের সেপ্টেম্বরে তার প্রথম জাতিসংঘ সফরের সময় নিউ ইয়র্কে বাংলাদেশি নাগরিকরা তার বিরুদ্ধে গো ব্যাক এবং স্টেপ ডাউন স্লোগান নিয়ে প্রতিবাদ করেছিল। ইউনূস সরকার সামাজিক মাধ্যমে সমালোচনাকে মোকাবিলা করার জন্য একটা নতুন কৌশল নিয়েছে। সেখানে তিনি এসব সমালোচনাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করছেন, কিন্তু মুশকিল হচ্ছে তার এই মিথ্যে অস্বীকৃতি এটাকে কিন্তু কেউ বিশ্বাস করছে না। আসলে দেশের মধ্যে যেমন আওয়ামী লীগ জেগে উঠেছে, ঝটিকা মিছিল করছে, ঝটিকা মিছিলের সঙ্গে ঝটিকা কেলানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেই একই প্রস্তুতি পশ্চিমের বিশ্বেও। তবে বাংলাদেশের মতো কেলানি দেওয়ার সুযোগ তো নেই সেখানে, তাই সেখানকার মানুষ, সেখানকার বাংলাদেশিরা তারা পচা ডিম এবং পচা টমেটো নিয়ে নামছে। এটা আবার হচ্ছে ওই দেশে আইনসম্মত। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। অনেক বিষয়ে রেকর্ড করা ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় এবার পচা ডিম টমেটো খেয়ে নোবেল জয়ীদের ইতিহাসে নতুন চ্যাপ্টার লেখেন কিনা আমাদের সাগ্রহ দৃষ্টি থাকবে। বাংলাদেশের রাজনীতি দ্রুত বদলাচ্ছে, ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। গোলকধাঁধার প্যাচে আটকে যাচ্ছে রাজনীতি। সেই গোলকধাঁধায় এই মুহূর্তে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ। নির্দিষ্ট করে বললে দলটির সাম্প্রতিক সময়ের তৎপরতা সরকার, বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি মানে বাংলাদেশের রাজনীতির প্রধান পক্ষগুলোর জন্য আওয়ামী লীগ ভিন্ন ভিন্ন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগ নিয়ে গোয়েন্দা সংস্থার তথ্য সরকারের চিন্তাকে দুশ্চিন্তায় পরিণত করেছে। শুধু দেশেই নয়, দেশের বাইরেও দলটির তৎপরতা সরকারের ঘুম কেড়ে নিয়েছে। দুশ্চিন্তা এতটাই বেড়েছে যে অধ্যাপক ইউনূস কোনো ঝুঁকি নিতে চান না, যাতে বিদেশের মাটিতে উপদেষ্টা মাহফুজ আলমের মতো পরিস্থিতির শিকার হতে হয়। বিদেশের মাটিতে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে তাই অধ্যাপক ইউনূস তার নিউ ইয়র্কের বহরে যোগ করেছেন 3 মিত্র দলের 4 জনকে। অন্যদিকে আওয়ামী লীগকে নিয়ে চিন্তা বেড়েছে বিএনপিরও। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের জয়ের পেছনে আওয়ামী লীগের গোপন সমর্থন কাজ করেছে বলে দলটির অনেকেই মনে করে। সামনে নির্বাচনে একই ধরনের সমর্থন পেলে সেটি বিএনপি 17 বছরের স্বপ্নকে অধরাই রেখে দিবে। কিংস পার্টি এনসিপিও এমন গোপন সম্পর্কের গন্ধ পেয়েছে, তাই শুরু থেকে একসাথে পথ চললেও হঠাৎ জামাতের কাছ থেকে দূরে সরে গেছে দলটি। আবার মিত্রদের মধ্যে হঠাৎ করে এমন অনৈক্য সরকারকে বেশ ভাবাচ্ছে। এর সাথে দল নিষিদ্ধের বিষয়টি নিয়ে সরকার উপর আন্তর্জাতিক চাপও বাড়ছে। মোট কথা, কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বাংলাদেশের রাজনীতিতে বড় রকমের প্রাসঙ্গিক হয়ে উঠেছে আওয়ামী লীগ। প্রশ্ন হলো কেন? জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গোয়েন্দা সংস্থাগুলো থেকে সরকার আওয়ামী লীগকে নিয়ে যে তথ্য পেয়েছে তাতে সরকারের চিন্তা বহু গুণ বেড়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দেশ ও দেশের বাইরে দলটি যেভাবে মিছিল করছে, সরকার তাতে এক ধরনের অসহায় হয়ে পড়েছে। 14 সেপ্টেম্বর রাতে ঢাকায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের কোর কমিটির একটি বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ওই সভায় একাধিক উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর কর্তাদের কাছে জানতে চান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ, তাহলে ঢাকা সহ বিভিন্ন শহরে তারা কি করে মিটিং মিছিল করতে পারছে, পুলিশ কেন জানতে পারছে না এইসব মিছিলের খবর। জবাবে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগুলো যা বলছে তা শুনে সরকার উপর মহলের চোখ ছানা বড়া হয়ে গেছে। তারা বলছে সমর্থন বাড়ছে আওয়ামী লীগের। শেখ হাসিনার দলকে দেখে লোকজন এখন আর অতটা বিরক্তি প্রকাশ করছে না যতটা গত বছরের 5ই আগস্টের পর করত। এমনকি আওয়ামী লীগের কর্মসূচিতে বাধাও দিচ্ছে না। সূত্রগুলো বলছে প্রায় 1 মাস হতে চললো আওয়ামী লীগ মাঠে ময়দানে সক্রিয়। প্রতিদিনই রাজধানী সহ দেশের একাধিক জায়গায় মিছিল করছে দলটির নেতাকর্মীরা। 16ই আগস্ট ঘটেছে আর এক অভিনব কাণ্ড। ঢাকার শ্যামলীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেয়ার তথ্য দিয়েছে পুলিশ। ঘটনাস্থলে থাকা একজন পুলিশ সদস্য BDNews24.com কে বলেছে বেলা 11টার দিকে শ্যামলী শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাওয়া শুরু করলে
পুলিশ সেখান থেকে 5-6 জনকে ধরে ফেলে। এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল 25 থেকে 30টি মোটরসাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিঁচড়ে ছাড়িয়ে নিয়ে যায়। পুলিশের ভাষায় ছিনিয়ে নেওয়া দলটি ছিল আওয়ামী লীগের ব্যাকআপ টিম। ঢাকায় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এ ধরনের কৌশল প্রমাণ করে দলটি বেশ সংগঠিত হয়ে গেছে। তারা কৌশলে নিজেদের শক্তি প্রদর্শন করছে, দেশের চেয়ে দেশের বাইরে বেশি শক্তি প্রদর্শন করছে আওয়ামী লীগ, যা বাংলাদেশের দাতা গোষ্ঠীর কাছে সরকার সম্পর্কে নেতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে। উপদেষ্টা আসিফ নজরুলের পর মাহফুজ আলম বিদেশের মাটিতে আওয়ামী লীগ নেতা কর্মীদের হাতে নাজেহাল হয়েছেন। 17 সেপ্টেম্বর সাংবাদিকদের কাছে পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি স্বীকার করেছেন, বলেছেন, এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, তাদেরও নেই। এখানে আমাদের বুঝতে হবে, পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া, স্লোগান দেওয়া, রাস্তায় মিছিল করা, প্রতিবাদ করার রাস্তা আটকানোর কোনো উপায় আমাদের কেন কারোরই নেই। সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য। শুধু ডেলিগেশন দলের নিরাপত্তা যেন সঠিক থাকে। 15 সেপ্টেম্বর লন্ডনের বিখ্যাত ট্রাফালগার স্কয়ারে স্থানীয় আওয়ামী লীগ ইউনূস সরকারের বিরুদ্ধে বেশ বড় সড় শোডাউন করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় একই ধরনের একটি শোডাউন হয়েছিল, এমন ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে। বিদেশের মাটিতে উপদেষ্টাদের নাজেহাল হওয়া ও দলটির তৎপরতা সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি নিয়ে চিন্তায় ফেলেছে। এরই মধ্যে অধ্যাপক ইউনূস যাবেন নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে। সেখানে অনেক দেশের সরকার প্রধানরা যাবেন। তাদের সম্মুখে আওয়ামী লীগ যদি একই রকম তৎপরতা চালায়, তাহলে সেটি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের জন্য বেশ বিব্রতকর হবে। গত বছর যখন তিনি নিউ ইয়র্কে গিয়েছিলেন, তখন গ্র্যান্ড হায়াত হোটেল এবং জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর গত জুনে লন্ডন সফরের সময় পার্ক লাইনের হোটেলের ডরচেস্টারের সামনে বড় ধরনের বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু তখনকার চেয়ে এখনকার পরিস্থিতি ভিন্ন। বিশেষ করে মানবাধিকার ইস্যু আর মব সন্ত্রাস ইস্যুতে অধ্যাপক ইউনূস সরকারের সমালোচনা বিশ্বজোড়া। এমন এক পরিস্থিতির মধ্যে নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। তার এই সফরকে কেন্দ্র করে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচির পালনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, এসব কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে সমর্থকেরা যোগ দিবেন, এমনকি ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আসবেন নেতাকর্মীরা। এমন অবস্থায় পাল্টা শোডাউনের কৌশল নিয়েছে সরকার। বিএনপি এবং জামাত কর্মীদের উদ্দীপ্ত করতে ডক্টর ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন দল দুটির শীর্ষ নেতারা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন 17 সেপ্টেম্বর জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 21 সেপ্টেম্বর রাতে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। তার সফর সঙ্গী হচ্ছেন মিত্র 3টি দলের 4 রাজনীতিক। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এই 4 জনকে যুক্ত করার কারণ পরিষ্কার করেননি পররাষ্ট্র উপদেষ্টা, তবে বলেছেন দেশের বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে তারা ডক্টর ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন। দর্শক, সরকারের কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, এবারের সফরে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচির মুখোমুখি হওয়ার আশঙ্কা করছে সরকার। জাতিসংঘ অধিবেশনের সময় এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া ডক্টর ইউনূসের জন্য বিব্রতকর। এতে আন্তর্জাতিক পরিসরে তার ভাবমূর্তি সংকটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, আর তাই নিজের প্রতি সমর্থন দেখাতে নেওয়া হচ্ছে পাল্টা শোডাউনের কৌশল। এক্ষেত্রে জামাতের পাশাপাশি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিএনপিও। বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে সফর সঙ্গী হচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল সহ 2 নেতা। যুক্তরাষ্ট্রে এনসিপির তেমন কোনো অস্তিত্ব না থাকলেও তাদের এক নেতাকেও নেওয়া হচ্ছে কিংস পার্টির কোটায়। সরকারের সূত্রগুলো বলছে, আরো একটি কারণে 4 রাজনীতিককে নিয়ে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। সেই কারণটি বোঝার জন্য ফিরে যাই 14 সেপ্টেম্বর আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে। সে বৈঠকে আওয়ামী লীগের মিছিল বাড়ার জন্য পুলিশ কোনো দায় নিতে চায়নি। তারা বলেছে, এর দায় রাজনৈতিক দলগুলোর, সরকারের ভাষায় ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর। পুলিশ বলছে, আগের মতো আর আওয়ামী লীগের বিরুদ্ধে অন্য দলগুলোকে সক্রিয় দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের মধ্যেও সাবেক শাসক দলের বিষয়ে অবস্থান বদল হয়েছে। আগের তুলনায় অনেক বেশি মানুষ মিটিং মিছিলে অংশ নিচ্ছেন, ফলে পুলিশ গোয়েন্দারা আগের মতো শেখ হাসিনার দলের কর্মসূচি আগাম জানতে পারছে না।
বৈঠকে উপস্থিত কয়েকজন উপদেষ্টা গোয়েন্দাদের এমন মন্তব্যের সাথে একমত। একজন উপদেষ্টা মনে করেন, আওয়ামী লীগকে নিয়ে সরকারের চিন্তা বাড়ার আরো একটি কারণ ডাকসু ও জাকসু নির্বাচন। এই দুটি নির্বাচনের ফলাফল রাজনীতিতে নতুন প্যাচ কষে দিয়েছে। গোয়েন্দাদের দাবি, এই দুই ছাত্র সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, নিষিদ্ধ ছাত্রলীগের ভালো সমর্থন পেয়েছে ইসলামী ছাত্র শিবির। আর এই দুই নির্বাচনের ছাত্রদলকে ওভার বাউন্ডারি মেরে একেবারে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিয়েছে শিবির। আগে থেকে পিয়ার না হলে নির্বাচনে যাব না করছিল জামাত ইসলামী। শিবিরের ল্যান্ডস্লাইড ভিক্টরির পর এখন সাংবিধানিক আদেশের সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন চায়, না হলে গণভোট চায়। দলটি জানে দুটো প্রস্তাবই অসাংবিধানিক, যেটি মেনে নিবে না বিএনপি। আর সংস্কার বাস্তবায়ন না হলে নির্বাচনে যাবে না অধ্যাপক ইউনূস। সরকারের চিন্তা এখানেই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জামাত ইসলামী অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লন্ডন বৈঠকের পর দলটির আচরণ পাল্টে যেতে শুরু করে। অধ্যাপক ইউনূসের কথা দেয়া ফেব্রুয়ারিতে নির্বাচন শঙ্কার মুখে পড়েছে তার সবচেয়ে বড় মিত্র জামাত ইসলামের কারণে। সবশেষ ঐক্যমত্য কমিটির বৈঠকে অধ্যাপক ইউনূসের সামনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছিলেন, প্রয়োজনে কমিশনের মেয়াদ বাড়ানোর জন্য। সরকার সে মোতাবেক কমিশনের মেয়াদ দ্বিতীয় দফায় আরো 1 মাস বাড়িয়েছে। অথচ 16 সেপ্টেম্বর দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন। চলতি সপ্তাহে রাজপথে আন্দোলনে নামছে জামাত ইসলামী সহ 9টি দল। এদের বেশিরভাগই ইসলামপন্থী দল। দলগুলো যুগপৎ আন্দোলনের কথা না বললেও তাদের দাবি অভিন্ন এবং একই সময় আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। আবার বিবিসির খবরে বলা হয়েছে, এনসিপির সাথে জামাতের দূরত্ব বেড়েছে, সেটিরও কারণ আওয়ামী লীগ ইস্যু। সরকারের সূত্রগুলো বলছে, মিত্রদের মধ্যে অনৈক্য ডক্টর ইউনূসের জন্য বিপদ যে ডেকে আনছে সেটি তিনি বুঝে গেছেন। তাই মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের একেবারে সরকারি টাকায় সফরে নিয়ে মাছের তেলে মাছ ভাজতে চান তিনি। নিয়ে যাচ্ছে নিউ ইয়র্কে। লক্ষ্য 3 মিত্রকে আলোচনার টেবিলে বসানো, সংস্কার আর নির্বাচন ইস্যুতে দৃশ্যমান দূরত্ব দূর করার জন্য আসন ভাগাভাগি আলোচনা শুরু করা। আবার বিদেশি দাতা সংস্থাগুলোর পক্ষ থেকে দল নিষিদ্ধের বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে, সেটি কিভাবে ঠেকানো যায় সে আলোচনাও সেরে ফেলা। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে দল নিষিদ্ধের বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে। বিষয়টি হঠাৎ মনে হলেও এর পেছনে আছে আন্তর্জাতিক চাপ। বিশেষ করে গত 2 সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত মাইকেল মিলার কয়েকটি রাজনৈতিক দলের সাথে এই ইস্যুতে বৈঠক করেছেন। সবশেষ 17 সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামানের সাথেও বৈঠক করেন মিলার। ইউর পক্ষ থেকে দল নিষিদ্ধের বিষয়ে তাদের চরম আপত্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, আওয়ামী লীগের মাঠের প্রতিরোধ ঠেকাতে এবং পর্দার আড়ালের চাপ দূর করতে অধ্যাপক ইউনূস নিউ ইয়র্ক সফরের জন্য যে 1 ঢিলে 2 পাখি মারার কৌশল নিয়েছেন সেটি কতটুকু সফল হয়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।